যেটা ফাইন্ডিং ছিল, একটা হলো জন্ডিস ছিল, আর একটা ফাইন্ডিং দেওয়া কি ফাইন্ডিং ছিল জেনারেল এক্সামিনেশনে, আর কি পজিটিভ ফাইন্ডিং ছিল? loss of hair লস in অফ the হেয়ার, chest লস and অফ হেয়ার neck. আর টেস্টিকুলার অ্যাট্রফি। আর একটা ছিল জিসিএস কম ছিল। এই রোগীটা ভর্তি ছিল। তো এই কেসগুলা দেখাইলে কত যে ভালো লাগতো, কত শিখতে পারতা। এখন সেটা তো করার কিছু নাই, পরীক্ষা তো ঠিকই হবে। এই কেসগুলা এখনের যে ব্যাচ যারা ইন্টার্নি করতেছে তাদেরকে এই কেসগুলো আমরা দেখাইছি। এখন তারা নিজেরা বুঝতেছে যে কত দেখছে, কত সুন্দর শিখছে, এখন এটা এনজয় করে। তো কাজেই এখন এটা করার তো কিছু নাই, কি করব। যাই হোক, তাইলে এখানে তোমার জন্ডিস ছিল আর এটা ছিল, আর জিসিএস কম ছিল। তাইলে আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথি আর প্লান্টার ছিল ইকুইভোকাল। তাইলে আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথি ডায়াগনোসিসের জন্য আমাদের কি করতে হয়? একটা হলো এভিডেন্স অফ লিভার ডিজিজ, এগুলো সব আলোচনা হয়েছে, তারপরে আবার রিভিউ করি, কারণ লং কেসে শর্ট কেসে যখন ভাইভাতে আলোচনা হয় এগুলো মাথায় লাগবে। একটা এভিডেন্স অফ লিভার ডিজিজ, এভিডেন্স কি? সেটা ক্লিনিক্যাল হইতে পারে, ল্যাবও হইতে পারে। রোগীর কিছু নাই, এসজিপিটি 800, রোগী জিসিএস ডাউন, এনকেফালোপ্যাথি সন্দেহ করতে হবে। আবার ক্রনিক লিভার ডিজিজ, যেমন এখানে আমাদের টেস্টিকুলার অ্যাট্রফি, হেয়ার লস এখানে আছে, সেটা যদি না থেকে শুধু জন্ডিস থাকতো, এএলটি বেশি, মানে অ্যাকিউট হেপাটাইটিস, মানে এনকেফালোপ্যাথি হয়েছে অ্যাকিউটের উপরেও হতে পারে, ক্রনিকের উপরেও হতে পারে। এখন আমরা এনকেফালোপ্যাথি ডায়াগনোসিস করব আর একটা লিভার ডিজিজ, তাইলে এই দুইটা যদি আমাদের সামনে থাকে তাহলে বলবো হেপাটিক এনকেফালোপ্যাথি। এখন এনকেফালোপ্যাথি ডায়াগনোসিস বেড সাইডে, আমি এটা সবসময় বলছি, এটা মাথায় রাখবা। একটা লং কেস আছে অ্যাকিউট লিভার ডিজিজ বা ক্রনিক লিভার ডিজিজ, এনকেফালোপ্যাথি আছে বেড সাইডে, কিভাবে বুঝবো? আমরা অনেক জিনিস আছে, ছোটখাটো বড় বড় তিনটা জিনিস। একটা হলো জিসিএস, একটা হলো ফ্ল্যাপিং ট্রেমার, আর একটা হলো প্লান্টার রেসপন্স। এই তিনটা জিনিস, তিনটার যে কোনো একটা দুইটা যদি থাকে তাহলে এনকেফালোপ্যাথি এটা। আচ্ছা, এখন আমাদের সেই ডিফারেন্সিয়েট করতে হবে, এখন এটা কি অ্যাকিউটের উপর না ক্রনিকের উপর, এগুলো আলোচনা হয়েছে। অ্যাকিউট হলে শুধু জন্ডিস, টেন্ডার হেপাটোমেগালি, ক্রনিক হলে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, জেনারেল এক্সামিনেশনে যেগুলো আমরা দেখি, আর অ্যাবডোমেনে স্প্লিন থাকতে পারে, এসাইটিস থাকতে পারে, এই তো শেষ এনকেফালোপ্যাথি। এখন আমরা যদি এই রোগীর বলি যে এনকেফালোপ্যাথি হয়েছে, কিভাবে বুঝলাম যে লিভার ডিজিজ আছে, আর একটা হলো মানে নিউরোলজি, নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন আছে। এখন এইরকম একটা ফিচার যদি থাকে, এটা পরীক্ষার মধ্যে ভাইভাতে হয়, এতে জিজ্ঞেস করে যে একটা রোগীর জন্ডিস আছে, নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন আছে, এটা এনকেফালোপ্যাথি, ভালো কথা। অন্য কিছু হইতে পারে না? অন্য কিছু হইতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ মানে কিভাবে চিন্তা করব সেটা তোমরা 865 ডেভিডসন আছে তো সাথে? জি স্যার। 865 পৃষ্ঠাটা বের করো। 865 পাইছো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মনে করো জিসিএস কমে গেলে বহু কারণই হতে পারে, কিন্তু এইরকম লিভার ডিজিজের এভিডেন্স আছে, তার সাথে এই কারণগুলোতে একই রকম ম্যানিফেস্টেশন হবে। দেখো হিমাটোমার কথা বাদ দিলাম, আমরা অ্যালকোহল দিয়ে হেপাটাইটিস হয়, এখন একটা রোগীর অ্যালকোহলিক হেপাটাইটিস হয়েছে, অ্যালকোহলের জন্য সে একটু এলোমেলো কথা বলতেছে, কাজে এটা এনকেফালোপ্যাথি না অ্যালকোহল, এটা একটা মাথায়। তারপরে মনে করো অ্যালকোহলের জন্য ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি, যেমন একটা রোগী অনেক বমি হয়েছে, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হয়ে গেল, সেটার জন্য হতে পারে। এখন ওইটার জন্য হয়েছে না এনকেফালোপ্যাথির জন্য হয়েছে? আবার মনে করো প্রাইমারি সাইকিয়াট্রিক, রোগীর আগে সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, এখন হেপাটিক অ্যাকিউট লিভার হেপাটাইটিস হয়েছে, এখন আমি এটা কিভাবে বুঝবো? আবার মনে করো হাইপোগ্লাইসেমিয়া রোগীর হইতে পারে, আরেকটা এখানে লেখে নাই হাইপোনেট্রিমিয়া, হাইপোনেট্রিমিয়া লেখে নাই, রোগীর বমি হইয়া হাইপোনেট্রিমিয়া হয়েছে, রোগীর জিসিএস ডাউন হয়ে গেছে, তাহলে রোগীর বমি হয়েছে হেপাটাইটিসের জন্য, হেপাটাইটিসের জন্য হেপাটাইটিস উইথ হাইপোনেট্রিমিয়া, এই ফিচার আসতে পারে। তাহলে আমরা ডায়াগনোসিস করি বেসিক্যালি ক্লিনিক্যাল এভিডেন্সের উপর, কিন্তু এটা কিন্তু কনফার্মেটরি না, এই জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আসছে। একটা রোগীর হেপাটাইটিস আছে অথবা লিভার ডিজিজ আছে, নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন আছে, আনলেস আদারওয়াইজ প্রুভ এটা হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা ঠিক আছে।
কিন্তু কিছু কিছু জিনিস এক্সক্লুড করতে হয়, সেই জিনিসগুলো। তোমাকে যদি বলে যে একটা রোগীর জন্ডিস আছে, ডিসওরিয়েন্টেশন আছে, কি কি হতে পারে, এইগুলো আসবে। আবার যদি এক কথায় তুমি বলো এনকেফালোপ্যাথি, এটা তুমি 80-90% এটা কারেক্ট, এখানে পাশের স্কোরিং হয়ে যাবে হয়তো। কিন্তু ক্রিটিক্যাল ইভালুয়েশনে আরো কিছু কিছু জিনিস, এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমি এনকেফালোপ্যাথি নিয়ে ডিল করতেছি, নাকি আমি হাইপোনেট্রিমিয়া ডিল করতেছি, নাকি ভিটামিন B1 নিয়ে ডিল করতেছি। এই কথাগুলো, এগুলা মুখস্থের ব্যাপার নাই, এগুলো তোমাদের জানা আছে, খাতায় লেখা আছে, এই জিনিসগুলো খেয়াল করবো। তোমরা বাংলায় খাতার মধ্যে এই কথাগুলো লিখে রাখবো যে এরকম প্রশ্ন আসলে এরকম উত্তর দিতে হবে। এটা ডান পাশে ইনভেস্টিগেশনে দেখো, ইনভেস্টিগেশনে অ্যামোনিয়া কনসেন্ট্রেশনের কথা লেখা আছে, ইজির কথা লেখা আছে, তো সেগুলো তো আমরা সবসময় করতে পারি না। কাজে আমরা দেখি যে অন্য জিনিসগুলা, ডিডি গুলো আমরা এক্সক্লুড করতে পারছি কিনা, এই জিনিসগুলা। ঠিক আছে, যাই হোক, এটা গেল এনকেফালোপ্যাথি। এখন আমরা আরো দুই একটা জিনিস, এনকেফালোপ্যাথি যখন এখানে আসছে, আমরা এনকেফালোপ্যাথির এই প্যাথোজেনেসিস এবং ম্যানেজমেন্টে আমি একটা সেন্টেন্স বলতাম, সেই সেন্টেন্সটা মাথায় রাখো। আমি এখানে সবই আলোচনা হয়েছে, আমি এখানে বেশি সময় নষ্ট করবো না, রিপিট করতেছি সবই। যে ammoniacal substances produced in the gut cannot be metabolized and or bypass the liver, reaches the brain which is vulnerable. অ্যামোনিয়া, এই কথাটা কি তোমাদের মাথায় আছে? এরকম বলছিলাম জি স্যার। দেখ, ওই কথাটাই আমি বলছি যে ammoniacal substance produced in the gut cannot be metabolized in the liver and or bypass the liver, bypass করবে পোর্টোসিস্টেমিক এনকেফালোপ্যাথি, মানে সিএলডি এর ব্যাপারে। আর অ্যাকিউটে মেটাবলিজম করতে পারবো না, রিচেস দ্য ব্রেইন হুইচ ইজ ভালনারেবল। তাহলে আমাদের প্যাথোজেনেসিস এটা হয়ে গেল। এখন আমাদের ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হেপাটিক এনকেফালোপ্যাথি আমি আলাদা, আমি ক্লাসেই নিয়েছি, সেটাতে আমি ডিটেইলে যাচ্ছি না। তাহলে ম্যানেজমেন্টে কি করতে হবে, ম্যানেজমেন্ট তোমরা দেখে নেবা যে জিআই যেখানে প্রোডাকশন হচ্ছে, সেখানে অ্যামোনিয়াকাল সাবস্টেন্স খাবারের ব্যাপারে খেয়াল করব। এখন প্রোটিন ফ্রি বলে না, প্রোটিন রেস্ট্রিক্টেড বলে। তারপরে গাটের মধ্যে স্টেরিলাইজেশন, গাটের রিফাক্সামিন, তারপরে গাটের মধ্যে ল্যাকটোলোজ দেই প্রোডাকশন কমানোর জন্য। জিআই ব্লিডিং এ নাইট্রোজেন বাড়ে, এটা চিকিৎসা করতে হবে। ডেইলি বাওয়েল মুভমেন্ট এনশিওর করতে হবে যাতে এখানে অ্যামোনিয়াকাল। এই রোগীটার দেখো কনস্টিপেশন ছিল 6 দিন 5 দিন, এবং ইন্টারেস্টিংলি রোগীটা রাত্রে 12টার সময় 1টার সময় আসছিল, এনেমা দেও, আমি টেলিফোনে বলছিলাম এনেমা দেও, সকালে দেও, এই দু একটা ওষুধ দেও। পরের দিন রোগী দেখি কথা বলতেছে, তো রোগীটা ভালো হয়ে চলে গেছে, পরে আবার আসছিল একবার দেখা করতে আর কি। তো যাই হোক, তো যে গাটের তো ম্যানেজমেন্টে এই কথাটা বলবো যে গাটের এই জিনিসগুলা। আরেকটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর যেগুলা সিডেটিভ ড্রাগস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, প্যারাসিনথেসিস, হাইপোক্সেমিয়া, ইনফেকশন, এগুলা কন্ট্রোল করবো। প্রিসিপিটেটিং রিচেস দ্য ব্রেইন হুইচ ইজ ভালনারেবল। আর লিভার মেটাবলিজম করতে পারে, এটা আমাদের কিছু করার নাই, লিভার অটোমেটিকলি জেনারেট করতে পারে, সেখানে আমাদেরকে খেয়াল করতে হবে তার যে কমপ্লিকেশন গুলা, ইনফেকশন, হাইপোগ্লাইসিমিয়া, মানে এডিকুয়েট নিউট্রিশন, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইনফেকশন, এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে। তাহলেই আমাদের এনকেফালোপ্যাথির ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। এটা দেখো তোমার অ্যাকিউট লিভার হলো 858 পৃষ্ঠা, 858 পাইছো? জি স্যার। এখানে দেখো, এখানে এগুলো সব মুখস্থ করার দরকার নাই, তোমরা জেনারেল কমন সেন্স থেকে বলবা। এই যে এই কথাগুলো লেখছে, কার্ডিও, রেসপিরেটরি, নিউরোলজিক্যাল, এগুলো ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইনফেকশন, এগুলোর কথা বলছি। নিচে দেখো কমপ্লিকেশন লিখছে, হাইপোগ্লাইসেমিয়া, অ্যাসিডোসিস, মাল্টি অর্গান ফেলিওর, মানে যে কোনো অর্গান ফেল করে এই লিভারকে এসে চাপ দিবে। যে কোনো ইনফেকশন হইলে, যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, অথবা খাবার দাবার, নিউট্রিশন, ক্যালোরি, ইলেকট্রোলাইট, এগুলো সমস্যা হলে জেনারেল নলেজ থেকে বলবো যে লিভার এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার জন্য এই যে কোনো শরীরের কমপ্লিকেশন হলে লিভারকে এফেক্ট করে, সেই কমপ্লিকেশন গুলো নিচে লেখা আছে। তো এইটা কাজে এটা হলো হেপাটিক এনকেফালোপ্যাথির ম্যানেজমেন্ট। আর এনকেফালোপ্যাথির সাইনের মধ্যে আমি বলছি জিসিএস, ফ্ল্যাপ, প্লান্টার। আর ইটিওলজি, এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, এটা মাথায় রাখবা। আরেকটা হলো, এখানে উল্টা পৃষ্ঠা যাও, যে 856 পৃষ্ঠা, 856 পৃষ্ঠা, এগুলো আমি সব বলছি। আমি খালি শুধু আবার দেখা যাই, কারণ আমি দেখতেছি 14 দিনে তোমাদের মাথা থেকে হারায় গেছে সব। যে অ্যাকিউট লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজের কজ গুলা, এগুলো সব বলা আছে এখানে, সব করা আছে, কতগুলা কমন আছে আর কতগুলা অ্যাকিউটের জন্য, কতগুলা ক্রনিকের জন্য, এগুলো সব লেখা আছে। তাইলে আমাদের যদি ইনভেস্টিগেশন করতে হয়,
ইনভেস্টিগেশন মনে করো যে ডিডি গুলা সেগুলা খেয়াল করতে হবে, ইটিওলজি গুলা খেয়াল করতে হবে। ইটিওলজিতে ভাইরাল মার্কার বলো, উইলসনস বলো, অ্যান্টিবডি বলো, এগুলা। এই যে এখানে দেখো 858 পৃষ্ঠা, 858 ইনভেস্টিগেশন টু ডিটারমিন দ্য কজ, পাইছো ইনভেস্টিগেশন? জি স্যার। তো এখানে এটা মুখস্থ করার দরকার নাই, তুমি ওই ইটিওলজি মনে রাখো। ইটিওলজি অনুযায়ী কিছু ইনভেস্টিগেশন হবে, এলএফটির জন্য কিছু ইনভেস্টিগেশন হবে, কমপ্লিকেশনের জন্য কিছু ইনভেস্টিগেশন হবে। আবার এগুলো অ্যাকিউটের জন্য কিছু, ক্রনিকের জন্য এডিশনাল কিছু লাগতে পারে, আল্ট্রাসাউন্ড লাগতে পারে, এন্ডোস্কোপি লাগতে পারে, ফাইব্রোস্ক্যান লাগতে পারে। এটা ক্রনিক লিভার ডিজিজের ইনভেস্টিগেশন আমরা বলছি, অর্থাৎ ইটিওলজির ইনভেস্টিগেশন। আর আরেকটা হলো অন্যান্য যে কমপ্লিকেশন আছে এগুলোর কিছু ইনভেস্টিগেশন। আর ইটিওলজি কি কি এটাও আমাদের জানা হয়ে গেল। এটা শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ। এনকেফালোপ্যাথি অ্যাকিউট হইতে পারে, ক্রনিক হইতে পারে। অ্যাকিউটের কজ, ক্রনিকের কজ, ক্লিনিক্যাল ফিচার, প্যাথোজেনেসিস, ম্যানেজমেন্ট, এগুলা। কিন্তু ওই মানে এই কথাগুলো থিওরিটিক্যালি বইয়ে লেখা আছে, কিন্তু সিনারিওটা মাথায় রাখবা। একটা রোগী সামনে আছে, ডিসিএস ডাউন, প্লান্টার এক্সটেনসর ফ্ল্যাপ, অথবা একটা দুটা ফিচার আছে এনকেফালোপ্যাথি, আমাকে ওখানে ঠিক করতে হবে এটা অ্যাকিউট না ক্রনিক বেড থেকে। তারপরে ইনভেস্টিগেশন, অ্যাকিউট এন্ড ক্রনিকের ইনভেস্টিগেশন গুলো করতে হবে। আর ম্যানেজ যখন করব তখন জিআই এবং আমরা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, এনভায়রনমেন্ট। কিন্তু ম্যানেজ করতে যায় খেয়াল করতে হবে আমি এনকেফালোপ্যাথি ম্যানেজ করছি নাকি হাইপোনেট্রিমিয়ার জন্য রোগীটা এটা হলো, নাকি রোগীটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য হলো, এটা খেয়াল করতে হবে। কাজে এটা ম্যানেজ করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা তুমি চিন্তাটা করবা, কিন্তু পরীক্ষায় যখন বলবে ডিডি গুলা কি, তখন এটা মাথায় রাখতে হবে, কমপ্লিকেশন গুলা কি পরীক্ষার মধ্যে এইভাবে। কিন্তু রোগী ম্যানেজ করতে হলে একেবারে শরীরের মধ্যে ব্রেইনে লাগায় রাখতে হবে যে এইটার পর এটা আমি চিন্তা করবো, এটা এই জিনিসগুলোই আসবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরেকটা দুইটা জিনিস আমি দেখাই দিই। 859 পৃষ্ঠা, 859। জি স্যার। 859। আচ্ছা, 859 এ দেখো, 859 এ এই ইন্টারপ্রিটেশন গুলা, এই যে নিচে একটা শোক আছে না, বিলিরুবিন, গামাজিট, এগুলো আছে না, পাইছো? এই ছক মুখস্থ করার দরকার নাই। আমি একটা জিনিস বলি, কোনটা মাথায় রাখবা, যে বিলিরুবিন বেশি, আমরা জন্ডিসের অ্যাপ্রোচ পড়াইছি না, জন্ডিসের অ্যাপ্রোচ। জি স্যার। আচ্ছা, জন্ডিস একটা রোগীর বিলিরুবিন বেশি, আমার কি হইতে পারে, এটা প্রি হেপাটিক হইতে পারে, হেপাটিকের পোস্ট হেপাটিক। কাজে বিলিরুবিন বেশি হলে যে কোনো একটা হইতে পারে। আমরা যদি গামাজিটিটা পরে আসি, গামাজিটি যদি থাকে তাহলে অ্যালকোহল কিনা, অ্যালকোহলিক কিনা, একটা মাথা রাখো, সবগুলো দরকার নেই। অ্যাবনরমাল এলএফটি যদি থাকে, যদি মনে করো এইচজিপিটি প্রথম দিন টাইম খুব হাই, পারসিস্টেন্টলি অ্যাবনরমাল এলএফটি, এটা হলো আমরা অ্যাকিউট সেলুলার ড্যামেজ, মানে অ্যাকিউট হেপাটাইটিস, এটা অ্যাকিউট হেপাটাইটিস। অ্যালকালাইন ফসফেটিস থাকলে অবস্ট্রাকটিভ, গামাজিটি থাকলে অ্যালকোহলিক, শুধু বিলিরুবিন থাকলে যে কোনো একটা হইতে পারে। কিন্তু ওখানে ওয়ানলি বিলিরুবিন বলছে, তার মানে এইচজিপিটি, গামাজিটি, অ্যালকালাইন সব নরমাল। তাহলে এটা দুই রকম হইতে পারে, একটা হলো হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, আর একটা গিলবার্টস, এগুলো হতে পারে। হিমোলাইটিক অ্যানিমিয়াতে শুধু বিলিরুবিন বাড়বে, এগুলো পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবো ভাইভাতে লিখেছি, শুধু বিলিরুবিন বেশি, এইচজিপিটি নরমাল, অ্যালকালাইন ফসফেটিস নরমাল, সবকিছু নরমাল, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা গিলবার্ট সিনড্রোম। আর যদি এইচজিপিটি বেশি থাকে তাহলে হেপাটাইটিস, গামাজিটি বেশি অ্যালকোহলিক, অ্যালকালাইন ফসফেটিস বেশি থাকলে অবস্ট্রাকটিভ, অ্যালকালাইন ফসফেটিস মানে এএলটি বেশি থাকলে অবস্ট্রাকটিভ হয়ে হেপাটিক ড্যামেজ হয়েছে। আর একটা হলো এই জিনিসগুলো মাথায় রাখবা। এখানে ডিটেল যা লেখছে, ডিটেল কিন্তু ওই একই কথা বলছে, একই কথা ঘুরায় ফিরায় বলছে। ইটিওলজি অফ হেপাটাইটিস এর কথা, ওই যে এলএফটি, এসবিএস, এজি, এই সমস্ত কথা বলছে। তোমরা ব্রডলি এটা মাথায় রাখবা, অ্যাপ্রোচ টু এটি জন্ডিস। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আরেকটা হলো তোমার, আরেকটা দেখো, আমি দেখাই উল্টো পৃষ্ঠা, সেটা হলো এখান থেকে আরেকটা জিনিস আমি বলে অন্যদিকে চলে যাব। সেটা হলো আমাদের একটা রোগীর আনকনসিয়াসনেস, একটা রোগী অজ্ঞান হইলো, আনকনসিয়াসনেস হলে আমাদের কারণগুলা কিছু নিউরোলজিক্যাল, কিছু মেটাবলিক। এই যে রোগীটার জিসিএস কম, যে কোনো রোগী জিসিএস কম, কারণগুলা কি? খুবই সিম্পল, কিন্তু পরীক্ষার মধ্যে এই সোজা জিনিসগুলো মাথায় আসে না, যে স্যার মেটাবলিক, নিউরোলজিক্যাল অথবা নিউরোলজি ছাড়া অন্য মেটাবলিক বা এন্ডোক্রাইন। মেটাবলিকের মধ্যে লিভার, কিডনি, প্যানক্রিয়াস রিলেটেড,
ঠিক আছে, তারপরে মনে করো পয়জনিং হতে পারে, এন্ডোক্রাইনের মধ্যে হতে পারে, ডায়াবেটিস তো প্যানক্রিয়াসে গেল, তারপর থাইরয়েড রিলেটেড হতে পারে। তাহলে এটা হলো তোমার মেটাবলিক। এটা তাহলে এই যে জিসিএসটা কমে গেল আমরা কি কারণে, সেই কারণটা মেটাবলিক। আর নিউরোলজিক্যাল কি, নিউরোলজিক্যালের মধ্যে মনে করো ইনফেকশন, ভাস্কুলার, নিওপ্লাজম, ঠিক আছে। তো তারপরে এই কয়েকটা তো ইম্পর্টেন্ট, ভাস্কুলার একটা সিবিডি ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, আর একটা হলো ইয়েতে নিওপ্লাজম, আর একটা হলো তোমার ইপিলিপসিতেও আনকনশাস হতে পারে আর কি। তাহলে তোমার এই এনকেফালোপ্যাথির তোমার সরি একটা জিসিএস যদি কমে যায়, কজেস অফ আনকনশাসনেস, কজেস অফ কনফিউশনাল স্টেট, এরকমও পরীক্ষা দেয়, কজেস অফ কনফিউশনাল স্টেট। আরেকটা কথা আমি বলছিলাম, আমি এই ক্লাসটা আমি নিছি কিনা জানি না, কনভালশনের ক্লাসটা কি আমি নিয়েছিলাম না ইপিলিপসি? না স্যার। আচ্ছা, ইপিলিপসি। এখন আমি ইপিলিপসি বা কনভালশনের ব্যাপারটাও এখানে একটা যে দুইটা মনে রাখতে পারবা, সেই জন্য এই প্রসঙ্গটা আমি এখানে নিয়ে আসছি। যদি বলে আনকনশাসনেস, যদি বলে কনফিউশনাল স্টেট, যদি বলে কনভালশন, একই কারণে হইতে পারে। কনভালশনের মধ্যে আমরা সাধারণত 20 বছরের আগে হইলে ইডিওপ্যাথিক মনে করি, 20 থেকে 40 হইলে সাধারণত এসওএল, আর 40-এর বেশি হইলে আনলেস আদারওয়াইজ আমরা সিবিডি মনে করি। কিন্তু এছাড়া অন্য বহু কারণে কনভালশন হতে পারে। সেই কারণগুলো কি, এই কনফিউশনাল স্টেট এবং আনকনশাসনেসের যত কারণ আছে সেইগুলা তুমি ওখানে ফিট করে দিয়ে দিতে পারো। এই নিউরোলজিক্যাল আমি যে কারণগুলো বললাম, যে কনফিউশনাল স্টেট, যেমন মনে করো মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সবগুলোতেই তোমার কনভালশন হতে পারে। তুমি লিভার বলো, এনকেফালোপ্যাথি, কনভালশন হতে পারে, কনফিউশন হতে পারে। রেনাল ফেলিউর বলো, সেটা হতে পারে। ডায়াবেটিস বলো, সেটা হতে পারে। হাইপারগ্লাইসেমিয়া, সেটা হতে পারে। ঠিক আছে, পয়জনিং বলো, সেটা হতে পারে। কাজে তোমাকে এক ফর্মুলায় দুটা জিনিস আমি বলি, causes of confusional state, causes of unconsciousness, causes of convulsion, আর জেনারেল ম্যানেজমেন্ট অফ আনকনশাস পেশেন্ট, এটা পড়ে ফেলবে। আচ্ছা, এখানে আমার লিভার ডিজিজে এখানে আর কিছু নাই। এখন আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমরা ইয়েতে যাই। এই পর্যন্ত তোমাদের কোনো বক্তব্য আছে? স্যার আমি 58 আছি। কত কত কত? স্যার 58 স্যার, তাসমিয়া। 58 তাসমিন। হ্যাঁ, আপনাকে অনেকদিন পরে পাইছি, আপনাকে অনেকদিন পরে আমি পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আপনারা খুব রেয়ারলি পাওয়া যায় আপনাকে স্যার আমি বিভিন্ন অসুস্থ কারণে। ছিলাম স্যার। যাই হোক, আমাদেরকে আল্লাহ রাখছে যে প্রতিদিন আমরা আসি। আচ্ছা যাক, তো এখন আমি এই পর্যন্ত কথা আছে তোমাদের একটা কোশ্চেন, বলো। আমরা যে এনকেফালোক্রনিকের কারণে এটা কি আমরা এটা শব্দ হয় কি, শব্দ হয় কিসের? ওদের এখান থেকে তোমাদের এখান থেকে কারো প্রশ্ন? ইনভেস্টিগেশন গুলো কি এটা? আচ্ছা, ইনভেস্টিগেশন গুলো তো আমি বলছি, ইনভেস্টিগেশন গুলো আমরা এনকেফালোপ্যাথির এই শব্দটা তোমাদের কাজ যার এখানেই হয় এটা একটু বন্ধ করার চেষ্টা করো। আচ্ছা, ইনভেস্টিগেশন আর পেইন স্পেসিফিক ডায়াগনোসিস এর জন্য ইজি অ্যামোনিয়া, সেটা তো আমরা করতেই পারি, অ্যামোনিয়া লেভেল। আর একটা হলো ইটিওলজির ইনভেস্টিগেশন। যদি অ্যাকিউট লিভার ডিজিজ বলি, আমি ওই যে সবটা দেখাইলাম 856 অ্যাকিউট লিভার ডিজিজ, বিভিন্ন ধরনের হেপাটাইটিস, উইলসন ডিজিজ, ভাইরাল মার্কার গুলো আসবে। আর ক্রনিকে তোমার মধ্যে এই ভাইরাল বিসিডি ভাইরাল মার্কার আসবে। আর ক্রনিক লিভার ডিজিজের ইনভেস্টিগেশন আমি বলছি আলট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, ঠিক আছে, সিরাম অ্যালবুমিন লেভেল,
ভাইরাল মার্কার তো আসবেই, ফাইব্রোস্ক্যান, ওই অ্যাকিউট ক্রনিক লিভার ডিজিজের ইনভেস্টিগেশন যা করছিল এটা এখানে পেস্ট করে দিবা। আর কমপ্লিকেশন যদি কিছু থাকে, মনে করো ইলেকট্রোলাইট বা অন্যান্য ব্লাড সুগার লেভেল, এই জিনিস, ব্লাড কালচার, ব্লাড কাউন্ট, এইগুলোর ইনভেস্টিগেশন আসবে। রিলেটেড কমপ্লিকেশন যেগুলো থাকবে সেগুলো থাকবে। আর ফাইনালি যদি বলো যে অ্যামোনিয়া লেভেল করবো, এটা ক্লিয়ার, বুঝতে পারছো? থ্যাংক ইউ। আচ্ছা, আর কিছু না থাকলে আমি অন্যদিকে যাই। vomit is chocolate color, তো স্যার ওটা কি কোনোভাবে ডায়াগনোসিস এ দিতে আছে? হ্যাঁ, কে বলছো? কে বলছো? স্যার 35 পুষ্রা। বুঝছো না, ওইটা আমরা তো ডায়াগনোসিস করছি। আমি এনকেফালোপ্যাথি যেটা বলছি, যেটা বলছো ওটা ঠিকই। ওটা তো পরে আমরা রোগী একটু আনকনসিয়াস রোগী যখন রিকভার করছে তখন আমরা এন্ডোস্কোপি করছি, এন্ডোস্কোপি করে ভেরিস পাওয়া গেছে। এখন ডায়াগনোসিসের মধ্যে চকোলেট কালারের ব্যাপারটা, এটা ওই সময় আমাদের সামনে ছিল না, এনিমিয়াও এত ছিল না, যার জন্য এটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম হিমাটেমেসিস হয়েছে কিনা। তবে হিমাটেমেসিস তো হতেই পারে, এরকম যদি থাকে তাহলে বলতে হবে হিমাটেমেসিস বলতে হবে। আর ইভালুয়েশনের সময় যে আমরা এনকেফালোপ্যাথির যেটা বললাম, ক্রনিক যদি মনে করে থাকি, ক্রনিকের ইনভেস্টিগেশনে তো আমাদের এন্ডোস্কোপি এগুলো করতেই হবে যে ভেরিস আছে কিনা। সেটা তো আমরা করছিলাম রোগী, পরে আমরা স্পেস তো। আর হিমাটেমেসিস থাকলে এটা বলতে হবে, জি স্যার। ঠিক আছে? ইলেকট্রোলাইট করে হাইপোনেট্রিমিয়া আছে কিনা দেখছি আমরা, হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা দেখছি আমরা, ব্লাড কাউন্ট দেখছি, রোগীর ইনফেকশন আছে কিনা। এনকেফালোপ্যাথি থাকে কতটুকু, আমরা যেটা বললাম যে এনকেফালোপ্যাথি ডিডি হাইপোনেট্রিমিয়া, জিসিএস লো জিসিএস এর জন্য, আবার হাইপোনেট্রিমিয়া কিছুটা পার্ট কন্ট্রিবিউট করছে। কাজে আমাদেরকে ম্যানেজমেন্টে সবকিছুই খেয়াল রাখতে হবে। আবার রেজিস্টার ছিল নাসির, আমি যেমন মনে আছে টেলিফোনে আমি বলছিলাম রোগীকে ফ্লুইড দাও, ডিএনএ দাও, রোগীকে দেখো গ্লুকোজ কমছে কিনা, সোডিয়াম কমছে কিনা, ইনভেস্টিগেশন দিতে হবে, ওটা দিয়ে দাও। এনকেফালোপ্যাথির কনস্টিপেশন রিলিভ করো, ল্যাক্টোলোজ দাও, রিফাগার্ড দাও। কাজেই আমাদের কন্ট্রিবিউশনটা অনেক সময় হোললি দেখা যায় কমপ্লিকেশনের জন্য, আবার হোললি এনকেফালোপ্যাথির জন্য, আবার যেগুলো পার্ট। কাজে ম্যানেজ করতে গেলে আমাদের এগুলো সব দেখতেই হবে। আচ্ছা, এইটুক শেষ। আর কিছু না থাকলে আমি অন্যদিকে যাই। আর কারো কিছু আছে? এটা এই কেসটা আমি যে কথাগুলো আমি বলছি, আমি তোমাদেরকে অনুরোধ করি সেই জিনিসগুলা বইয়ের মধ্যে, তো আমি যে কথাগুলো বলছি এগুলো বহুবার আমি বলছি, বহুবার বলা হয়েছে, শেখা হয়েছে, কিন্তু বাংলায় কথাগুলো লিখে রাখবা খাতায় যে এইভাবে প্রশ্নগুলো আসতে পারে, এইভাবে উত্তরগুলো দিতে হবে, এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা চিন্তা করতে হবে। বাংলায় এই কথাগুলো লিখে রাখবা, কারণ এই জিনিসগুলা তো এটা মানে শিখতে তো বেশি সময় লাগে না, কিন্তু যখন একটা কমপ্লিকেটেড প্রশ্ন একটা সামনে আসে তখন এটাকে ঠিক হুবহু এইভাবে উত্তরটা দিতে হইলে তোমাকে জিনিসগুলা পেজগুলা বুঝতে হবে। এই জিনিসটা খাতার মধ্যে লিখে রাখবো বাংলায়। তোমরা কি লেখো এগুলা? জি স্যার। বাংলায় কথাগুলো লিখে রাখবো যে এইভাবে আসলে এইভাবে উত্তরটা দিব, এই চিন্তাটা করতে হবে। কথা বুঝছো? যেমন বললাম যে জন্ডিস, কনফিউশন কি কি হইতে পারে, এনকেফালোপ্যাথির অন্য কিছু হইতে পারে, যে হেপাটাইটিস এনকেফালোপ্যাথি ডিডি কি, সেম জিনিস, ইনভেস্টিগেশন সেম জিনিস। কথা বলছো? আচ্ছা, এখন আমরা অন্য জিনিস আসি, যেটা আমি বলতেছিলাম, আমি আমাদের দায়িত্ব যেটা আমি এই কাজগুলা করি সাধারণত পরীক্ষার 5-7 দিন আগে, সেটা আমি করে দিচ্ছি। যদি এমনটা হয় যে এসে ওদেরকে ডাকো, অ্যাসেসমেন্ট নাও, পরীক্ষা দিয়ে দিতে হবে, কাজে আমাদের কিছু করার থাকবে না। কাজে এখন যে কথাগুলো বলছি এগুলো সব গোছগাছ করে রেখে দিবা, উত্তর না প্রশ্ন। আমরা লিভার রিলেটেড লং কেস গুলা, এগুলো আলোচনা হয়েছে, কেস গুলো আবার পড়বা। যেমন লং কেস লিভার রিলেটেড কি কি থাকে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এগুলা আমরা আলোচনা করছি, সিমটম কি, ডিডি কি, ইনভেস্টিগেশন কি, ট্রিটমেন্ট কি। ক্রনিক লিভার ডিজিজ থাকে, লিখতেছো? জি স্যার। আচ্ছা, লিখবা, এবং যে কেসগুলো তোমাদের সামনে আছে সেই কেসগুলো তোমরা রিভিউ করবে। তারপরে এসআইটিস ডিউ টু এনি কজ, শুধু এসআইটিস রোগীটার আছে, সেই এসআইটিস থাকলে আমরা কি করব, এসআইটিস থাকলে রোগীর ইতিহাস নিতে হবে। এসআইটিস এটা বেড সাইডে ইউরিনটা করে নেফ্রোটিক এক্সক্লুড করে ফেলতে হবে, জন্ডিস ইতিহাস আছে কিনা, হার্ট ফেলিউর আছে কিনা হিস্ট্রি নিতে হবে। অ্যাবডোমেনে এসআইটিস এর সাথে টেন্ডার হেপাটোমেগালি থাকলে, হার্ট ফেলিউর, স্প্লিনোমেগালি থাকলে, ক্রনিক লিভার ডিজিজ, কিছুই না থাকলে সিএলডি হতে পারে, কারণ স্প্লিনটা পালপেবল নাও হতে পারে, আবার টিউবারকুলার পেরিটোনাইটিস হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে। কাজেই সেখানে হিস্ট্রির মধ্যে আমরা
যেরকম বলি যে লিভার, কিডনি, হার্ট হিস্ট্রি নেবা, আবার টিবির ইতিহাস নিতে হবে, বয়সকালে ম্যালিগনেন্সির কোনো সোর্স আছে কিনা এটারও ইতিহাস নিতে হবে। এসআইটির এই ইনভেস্টিগেশন গুলা, এটা লং কেসে সম্ভবত এরকম একটা আলোচনা হয়েছে। সেই ইনভেস্টিগেশন গুলা তুমি বেডসাইড ইউরিন থেকে শুরু করে যতটুকু রিলেভেন্ট হিস্ট্রি পাইবা ওই রিলেটেড। যদি টিবি পাও তাহলে টিবি ইনভেস্টিগেশন গুলো করতে হবে, ইনক্লুডিং এসআইটি ফ্লুইড এক্সামিনেশন, ফিজিক্যাল, বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, এমটি, বুকের এক্সরে গুলা, তার সাথে লিভার, কিডনি এক্সক্লুড করার জন্য বায়োকেমিস্ট্রিটা করে ফেলতে হবে। কাজে এসআইটিস একটা লং কেস থাকে। আর কেস থাকে জন্ডিস, একটা জন্ডিস আর কিছুই না, ইভেন অবস্ট্রাকটিভ জন্ডিস সেটা থাকে। সেই অবস্ট্রাকটিভ জন্ডিস হলে সেই হিস্ট্রিটা সুন্দর করে, আমি জন্ডিসের অ্যাপ্রোচ শেখাইছি যে জন্ডিসের একটা রোগী থাকলে এই তোমাদের লাইনটা অফ হয়ে যেতে পারে 45 মিনিট পরে, আমি আবার দিব, তোমরা অপেক্ষা করবা, ঠিক আছে? আচ্ছা, জন্ডিসের তোমার যদি থাকে তাহলে ওই যে জন্ডিসের প্রথমে হিস্ট্রির মধ্যে কি নিব এইগুলো আমি বলছি, একটু রিপিট করে যাই। হিস্ট্রির মধ্যে এটা কি টাইপের জন্ডিস আর কারণ কি, অবস্ট্রাকটিভ ইচিং আছে কিনা, ডিপ জন্ডিস কিনা, এইগুলা, হিমোলাইটিকে লং হিস্ট্রি আছে কিনা, মাইল্ড জন্ডিস কিনা, হেপাটোসেলুলার হইলে এনোরেক্সিয়া, ভমিটিং, শর্ট হিস্ট্রি কিনা, এইটা। আবার ইটিওলজি নিয়ে আমরা মেইনলি এক্সামিনেশনে পাই। আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি, হিমোলাইটিক এনিমিয়াতে মাইল্ড জন্ডিস, অ্যাবডোমিনাল স্প্লিনোমেগালি, ফ্রন্টাল বোসিং, থ্যালাসেমিয়া। আবার হিমোলাইটিক এনিমিয়া ড্রাগ ইনডিউসড, সেগুলো আমাদের। আবার হেপাটোসেলুলার যদি মনে করি এটা কি অ্যাকিউট না ক্রনিক, স্টিগমাটা আছে কিনা, অ্যাবডোমেনে পোর্টাল হাইপারটেনশনের সাইন আছে কিনা, এটা মাথায় রাখতে হবে। অবস্ট্রাকটিভে রোগীর ওয়েট লস আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, সার্জারি করছে, অ্যাবডোমেনে কোনো লাম্প আছে কিনা, গলব্লাডার আছে কিনা, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অবস্ট্রাকটিভ জন্ডিস। কাজেই জন্ডিসের অ্যাপ্রোচ যে কথাগুলো আমি বলছিলাম সেইটা মাথায় রাখবার। সর্বশেষ ক্লাসে যে কয়েকজন আমার রুমে যায় ক্লাস করছিল, সম্ভবত জন্ডিসের ক্লাসটাই আমি নিয়েছিলাম, অ্যাপ্রোচ টু কেস অফ জন্ডিস। তো সেই জন্ডিস, শুধু জন্ডিস একটা লং কেস থাকে, কাজেই ওই অ্যাপ্রোচের কথাগুলো মাথায় রাখতে হবে। এবং ওইখানে একটা চার্ট দেখালাম যে শুধু বিলিরুবিন উইথ হাই এলটি, বিলিরুবিন উইথ অ্যালকালাইন ফসফেটেস ইনভেস্টিগেশন গুলো করতে হবে এবং ওই চিন্তাটা মাথায় রাখতে হবে। এবং ইনভেস্টিগেশনের মধ্যে এলএফটি ছাড়া পরে আবার আলট্রাসোনো, পরে ইআরসিপি, এমআরসিপি যেগুলো আমাদের করা দরকার, এন্ডোস্কোপি, সেগুলো পরে করতে হবে। আচ্ছা, আর কিছু কথা, এই লং কেসে এই কয়েকটা জিনিস থাকে। শর্ট কেসে অ্যাবডোমেন এক্সামিনেশনে বা লিভার রিলেটেড কি কি শর্ট কেস থাকে, যেমন এসআইটিস আছে, হেপাটোমেগালি আছে, এটা কি কি হতে পারে? এগুলা যদি টেন্ডার হয়, হার্ট ফেলিউর হতে পারে। লাইনটা যদি চলে যায় তোমরা অপেক্ষা করবো, আমি জটপট নিয়ে আসবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এসআইটিস উইথ হেপাটোমেগালি আর এসআইটিস উইথ হার্ট হেপাটোমেগালি হলে ম্যালিগন্যান্সি হতে পারে। উইথ ফিভার, এগুলো আমি বলছি। ম্যালেরিয়া, কালাজ্বর, ছোট স্প্লিন, ছোট লিভার থাকলে এন্টারিক ফিভার আসবে, অনেক বড় হইলে ম্যালেরিয়া, কালাজ্বর আসবে। হিউজ স্প্লিনোমেগালি 4-5টা কারণ, এগুলো আমি বলছি, এগুলো দেখে রাখবা। লিম্ফেডেনোপ্যাথি উইথ হেপাটোস্প্লিনোমেগালি, এরকম হইলে লিম্ফোমা হতে পারে, টিবি হতে পারে। ফ্ল্যাপিং ট্রেমর যখন দেখবো এটার কারণগুলা কি কি, কারণগুলোর মধ্যে যেমন 4টা ফেলুর, লিভার ফেলুর, রেনাল ফেলুর, হার্ট ফেলুর, রেসপিরেটরি ফেলুর, এগুলো হতে পারে। ট্রেমর এই রিলেশনে যখন শর্ট কেসে থাকে, ট্রেমরের অন্য কারণগুলো চলে আসে। ট্রেমরের কারণ ওইভাবে মাথায় রাখবা: ফাইন ট্রেমর, কোর্স ট্রেমর, ইন্টেনশন ট্রেমর, ফাইন ট্রেমর, কোর্স ট্রেমর, ইন্টেনশন ট্রেমর, ফ্ল্যাপিং ট্রেমর। প্রত্যেকটার একটা ইম্পর্টেন্ট কারণ মাথায় রাখতে হবে। ফাইন ট্রেমর থাইরোটক্সিকোসিস, কোর্স ট্রেমর পার্কিনসনিজম, আর ফ্ল্যাপিং ট্রেমর তো আমি বললাম। তো ইন্টেনশন ট্রেমর হলো সেরিবেলার লিশন। তো সেরিবেলার লিশন হইলে সেরিবেলার লিশনের সেরিবেলার কি কারণে হয়, ওই নিউরোলজি, ওই আমরা নিউরোলজির কারণ পড়তে যাই, আমি বি ব্যাচে, এ ব্যাচে, সব ব্যাচেই আমি বলছি। ইটিওলজির কয়েকটা কমন মাথায় রাখবা: ভাস্কুলার কজ, ইনফেকশন, নিওপ্লাজম, কয়েকটা এনকেফালাইটিস, ডিমাইলেটিং, এই কয়েকটা কারণের মধ্যে সবকিছুই পড়ে যাবে, সেরিবেলার কারণও পড়ে যাবে। তারপরে এখানে কোর্স ট্রেমর যখন আসবে তখনই চলে আসে, ওই দেখো কোথা থেকে কোথায় যায় শর্ট কেসে। যখন কোর্স ট্রেমর আসবে তখন বলে পার্কিনসনিজমে আর কি থাকে, পার্কিনসনিজমে আর কি থাকে। আমরা কয়েকটা জিনিস, আমি পার্কিনসনিজমের ছবির চার্টটা দেওয়া আছে ওখানে বইয়ের মধ্যে, ডেভিডসনে।
পার্কিনসনিজমে তোমার একটা হলো রিজিডিটি, আর একটা হলো আমরা ডিস্টারবেন্স অফ ভলেন্টারি মুভমেন্ট, অ্যাপিয়ারেন্স অফ ইনভলেন্টারি মুভমেন্ট, আর একটা হলো রিজিডিটি। তো রিজিডিটি দুই রকম, একটা হলো কগ হুইল আর একটা হলো লেড পাইপ। কগ হুইল আর একটা হলো লেড পাইপ। কগ হুইলটা হলো ট্রেমার আর রিজিডিটি, আর লেড পাইপ হলো ট্রেমার থাকে না আর কি। তাহলে পার্কিনসনিজমের ফিচার গুলো এখানে চলে আসে, কোর্স ট্রেমার, রিজিডিটি, তারপরে মাস্ক ফেসিস, এক্সপ্রেশনলেস ফেস, ফেস্টিনেন্ট গেট। এই কয়েকটা মাথায় রাখো, সব পড়তে পারবে না, মাথায় রাখবে না, কারণ শর্ট কেসে এই 2-4টা কথা আসবে, চলে আসে আর কি। তারপরে আর একটা হলো তোমার এই হলো তোমার লিভার রিলেটেড যে জিনিসগুলো আছে, লং কেস, শর্ট কেস। এখানে এসআইটিস এক্সামিনেশনে ফ্লুইড ফিল শিফটিং ডালেস এক্সামিনেশন করা, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় সব সময় রুগী কাত হয়ে থাকবে, ওই পাশ থেকে ওই পাশে রুগী কাত হয়ে থাকবে, এই কথাটা যেন মাথায় থাকে। ফ্লুইড ফিল হলো। আর এখানে আরেকটা জিনিস, মানে ডিস্টেন্ডেড অ্যাবডোমেনের কজ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ওভারিয়ান টিউমার আর এসআইটিস। এই তিনটা কিভাবে পার্থক্য করব? প্রেগন্যান্সি তো সমস্যা নাই, বলতে পারবে, মানে ফ্যাট যেটা, এটা এজ এ হোল ওবেস, সেটাও সমস্যা নাই। কাজেই এসআইটিস এ হবে ফ্ল্যাঙ্কে ডাল, উপরে টেম্পানেটিক, আর ওভারিয়ান টিউমারে হবে উল্টাটা, আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা পুরাটা টেম্পানেটিক। শোনা যাচ্ছে তো? জি স্যার। এগুলো সব আলোচনা করা হয়েছে, এগুলো শর্ট কেস, অ্যাবডোমিনাল শর্ট কেস। আর লিভার স্প্লিন থাকলে ডিপিং মেথডে করতে হয়, লিভারের সারফেস কনসিস্টেন্সি, টেন্ডারনেস, এগুলো। এটা হলো লিভার রিলেটেড তোমার শর্ট কেস, লং কেস। আমি নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু অংশ আজকে বলবো, আরেকদিন আরেকটু কিছু অংশ বলবো। নার্ভাস সিস্টেম রিলেটেড লং কেস কি কি থাকে, এগুলা লং কেস বি ব্যাচ, সি ব্যাচে কেসও দেখানো হয়েছে, এ ব্যাচেও সম্ভবত দেখানো হয়ে থাকতে পারে, আমি জানি না। যেমন জিবিএস এ ব্যাচে দেখানো হয়েছে, বুশরা? জি স্যার। জিবিএস, কাজে লং কেস দেখানো থাকলে লং কেস আমি কারেকশনও করে দিচ্ছি। ডিডি কি হবে এখানে? প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, স্পাস্টিক, প্লেসিড। পার্থক্য কি? স্পাস্টিকের কারণের মধ্যে কর্ড কম্প্রেশন, ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, ওখানে হবে জিবিএস, ইলেকট্রোলাইট। যাই হোক, আমি ওগুলো এখন উত্তর বলার দরকার নাই, আমি এমনি বলে যাই। লং কেসে জিবিএস আর প্যারাপ্লেজিয়া থাকতে পারে। প্যারাপ্লেজিয়া থাকলে ওই যে স্পাস্টিক, প্লেসিড, এটা ট্রান্সভার্স মায়োলাইটিস না মাল্টিপল স্ক্লেরোসিস। ওখানে আমি তোমাদের এই যে অনলাইনে ক্লাসের শুরুতে নার্ভাস সিস্টেমের একটা ক্লাস নিয়েছিলাম, এবেচে পৃষ্ঠা সহ বলে দিছি কর্ড কম্প্রেশন, ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল কোথায় আছে। আচ্ছা, তারপরে হেমিপ্লেজিয়ার কেস থাকে। হেমিপ্লেজিয়া থাকলে স্ট্রোক হলে এম্বোলিজম নাকি থ্রম্বোসিস, এটা ওই যে স্ট্রোক করাইতে যায়, আমি একটা এই পেজেই দেখাইছি যে ইজ ইট মাসকুলার, ইজ ইট সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, ইজ ইট এম্বোলিজম, মাল্টিপল। যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে, এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তার সাথে যদি এটা থাকে তাহলে এটা হলো এম্বোলিজম। আর হেমিপ্লেজিয়া মানে স্ট্রোক, এটা ঠিক আছে, কিন্তু অন্য কারণে হতে পারে। হেমিপ্লেজিয়া মিমিক্স আমি একটা পেজ দেখাইছি, এটা ওখানে যেমন এনকেফালাইটিস হতে পারে, তারপরে নিওপ্লাজম হতে পারে, ট্রমা হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। হেমিপ্লেজিয়া মানে সিবিডি, এটা ঠিক আছে 95%, কিছু কিছু ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। এই যে এগুলা দেখাইছিলাম, এগুলা কি মাথায় আছে? রোল নাম্বার 1 না, মনে আছে? এগুলা মনে আছে? পৃষ্ঠাগুলা দেখাইছিলাম যে। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওইগুলা একটু দেখে নিবা। এটা লং কেস রিলেটেড, ওই কথাগুলো চলে আসবে। তাহলে লং কেসে জিবিএস, প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া থাকতে পারে, স্ট্রোক থাকতে পারে। আর একটা থাকে এবারে মেনিনজাইটিস, যদি ক্লিয়ার কাট থাকে অনেক সময় মেনিনজাইটিস, সেটা তোমার জ্বর থাকে, মানে স্টিফনেস, একেবারে অজ্ঞান হলে তো দেওয়া হয় না। মনে করো রোগীটা একটু ড্রাউজি আছে, একটু স্টিফ আছে, সেটা মেনিনজাল ইরিটেশনের সাইন আছে। তো সেখানে শর্ট কেসে মেনিনজাল ইরিটেশনের সাইন দেখাইতে বলে, এগুলো আজকে প্র্যাকটিস করে ফেলবা। কার্নিক সাইন, তারপরে নেক স্টিফনেস কিভাবে দেখে, এবং এটা যদি থাকে এটা মেনিনজাইটিস হয়, সাবঅ্যারাকনয়েড হিমোরেজও হয়। সাবঅ্যারাকনয়েড শর্ট কেসে জিজ্ঞেস করা হয় পার্থক্য করবা কেমনে, একটাতে জ্বর থাকবে, একটাতে থাকবে না। এখন যখন মেনিনজাইটিস আমরা নিয়ে চিন্তা করি, তখন এটা ব্যাকটেরিয়াল না টিউবারকুলার না ভাইরাল, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হয়। তো সেটাও এই বেড সাইডে আসবে। একটা রোগী যদি মনে করো খুব, আমি এটা ডিফারেন্স গুলা সব বেচেই আমি বলে দিছি, বি বেচে বলছি না? জি স্যার। আচ্ছা, যেমন আমি আবার রিপিট করে দিই, যেমন মনে করো
প্রেজেন্টেশনটা খুব র্যাপিডলি অজ্ঞান হয়ে গেছে, এটা ব্যাকটেরিয়াল। খুব আস্তে আস্তে মনে করো অজ্ঞান, মানে 5 দিন 15 দিন পরেও যেগুলো রুগী একটু ড্রাউজি, এটা টিবিএম হয় সাধারণত। আর ভাইরাল গুলা শর্ট হিস্ট্রি থাকে, শরীর ব্যথা, অন্যান্য ভাইরাল ইনফেকশনের এভিডেন্স থাকে। এই একটা প্রেজেন্টেশন। আর অ্যাসোসিয়েশন, একটা রুগী ক্যাকেকটিক, একটা রুগী অটাইটিস মিডিয়া আছে, হেড ইনজুরি আছে ছিল, তাহলে এটা হবে ব্যাকটেরিয়াল। নিউমোনিয়া ছিল, এটা হবে ব্যাকটেরিয়াল। এগুলা তারপরে ব্লাড কাউন্ট দেখি, সিএসএফ করি, এটা যাক মেনিনজাইটিস। আচ্ছা, শর্ট কেস, আমি কিছু নিউরোলজির কিছু শর্ট কেস নিয়ে যখন পরীক্ষার মধ্যে শর্ট কেস ধরা হয়, এখন এই যে এইবার গাইডলাইন যেটা আসছে দেখলাম পরীক্ষার মধ্যে, এই যে প্রফেশনাল পরীক্ষার গাইড আলোচনা করছি, একটা নির্দেশনা দিচ্ছে যে কিভাবে আমরা পরীক্ষাগুলো নিব। কোভিড টেস্ট করতে হবে। এই যে যারা তাসমিয়া নাকি জানি ওর ক্লাস টাস করতে পারেনি, কত জানি রুল স্যার 58 স্যার। 58। এখন কি নির্দেশনা আছে জানো? না স্যার। এই নির্দেশনাটা একটা বলে দেই, কাজে নিজেদের সতর্কতা নিজেরাই রাখতে হবে। পরীক্ষার 15 দিনের মধ্যে কোভিড টেস্ট করাইতে হবে, নেগেটিভ রেজাল্ট এখানে দেওয়া জমা দিতে হবে। যদি পজিটিভ থাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। কাজেই সুস্থ থাকাটাও একটা জরুরি এই পরীক্ষার জন্য। জি স্যার। আর পরীক্ষাকালীন কারো যদি অসুস্থ হয়, সেই দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ কিভাবে নেবে সেগুলো আছে আর কি। যাই হোক, তো যেটা আমি বলতেছিলাম সেটা হলো আমরা শর্ট কেস, তো না, ওই গাইডলাইন যেটা বলতেছিলাম, গাইডলাইন বলছে যে যদি রুগী খুব কোভিড বা এই সমস্ত রুগী টুগী থাকে, তাহলে দরকার হলে ডামিও দেওয়া যেত। ডামি মানে শর্ট কেসে তো আমরা ডামি সবসময় দেই। যেটা আমি প্রাসঙ্গিক, যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন গুলো অনেক সময় ডামির মধ্যেই দেওয়া হয়, ডামির মধ্যে বা অন্য নর্মাল রোগীকে দেওয়া হয়। তো সেখানে কি কি প্রশ্ন করা হয় সেগুলো আমি বলে দিচ্ছি। আমি এগুলো সব ডকুমেন্ট, এই যে কাগজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। উপরে লেখা থাকবে এত তারিখে এগুলো করানো হয়ে গেছে। কাজে আমার শর্ট কেস রিলেটেড যে পরীক্ষার আগে যে ক্লাস, সেগুলো আমি বলে দিই। কি কি জিজ্ঞাসা করে, যেমন একটা রুগী তোমাকে আপার লিম এক্সামিন করতে দিল, আপার লিম এক্সামিন করো নিউরোলজি করতে যায় তুমি এখানে, যেমন আমি ক্রেনিয়াল নার্ভে যাচ্ছি না, যে মোটর সেন্সরি রিফ্লেক্স, এই তিনটা জিনিস তো, বাল্ক টোন স্ট্রেংথ, এই জিনিসগুলো দেখতে হবে। তো বাল্ক দেখতে যায় ওয়েস্টিং আছে, তো ওয়েস্টিং এর কারণ কি, ওয়েস্টিং এর কারণগুলো বলো। তো ওয়েস্টিং দুই রকম, জেনারেলাইজ ওয়েস্টিং আমরা ক্যাকেকচিয়া যেটা বলি, 5টা কারণ, টিবি, ম্যালিগনেন্সি, থাইরয়েড, এগুলো হলো জেনারেলাইজ। আর লোকালাইজ ওয়েস্টিং যদি বলে, এখানে ওয়েস্টিং আছে, কি কারণ হতে পারে? ওয়েস্টিং হইতে পারে নিউরোপ্যাথি, আর প্রক্সিমাল হইলে মায়োপ্যাথি, আর হইতে পারে ডিজিউস, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এখানে ওয়েস্টিং হয়ে গেছে, অথবা নি জয়েন্টে আর্থ্রাইটিস আছে, আশেপাশে ওয়েস্টিং হয়ে গেছে। ওই পরীক্ষায় তোমাকে দিবে যেটা ওয়েস্টিং হয়েছে কেন, এটা ডিজিউস, সে শুয়ে আছে অনেক দিনের জন্য আছে, অথবা জেনারেলাইজ ওয়েস্টিং থাকলে কি কারণে হয়েছে। কাজে এই যে যখন প্রশ্ন করবে ওয়েস্টিং এর কজ, জেনারেলাইজ, লোকালাইজ, এটা একটা। লোকালাইজ ওয়েস্টিং এর কারণ নিউরোপ্যাথি, মায়োপ্যাথি, ডিজিউস। আচ্ছা, এখন এখানে পরে আছে যে নিউরোপ্যাথি, মায়োপ্যাথি কিভাবে পার্থক্য, এগুলো লেখানো আছে না, নিউরোপ্যাথি, মায়োপ্যাথি। জি স্যার। নিউরোপ্যাথি যেমন ডিস্টাল, এটা প্রক্সিমাল, একটা অ্যাসিমেট্রিক্যাল, একটা সিমেট্রিক্যাল, একটাতে সেন্সরি, যার অ্যাবসেন্ট থাকবে, একটাতে থাকবে না। এই এটা নিউরোপ্যাথি, মায়োপ্যাথি। নিউরোপ্যাথির কারণ মনে আছে? নিতুন তো আছো না নাই? নিতুন তো নাই? স্যার ও ছিল স্যার একটু আগে। ছিল, ও কি বাজার করতে গেছে? না স্যার, ওর মনে নেট মানে উত্তর তো আছেই। 25 আছে রোল নাম্বার 25, রোল নাম্বার 25 নাই? রোল লাইন প্রেজেন্ট স্যার। আছি স্যার, আছি। 25 25 25। আচ্ছা, তুমি বলো নিউরোপ্যাথি। ডায়াবেটিস mellitus, deficiency of vitamin B12, and sir drugs. ভিটামিন B12 আমি তো 3D বলে দিছিলাম, পরে অন্যগুলো পরে আসবে, যেমন ইনফেকশন, কোলাজেন ডিজিজ, লেপ্রোসিতে হয় ইনফেকশন। আচ্ছা যাক, তো এটা কোথায় আসছিলাম আমরা? নিউরোপ্যাথি, মায়োপ্যাথি কারণগুলো। মায়োপ্যাথি সাধারণত জেনেটিক, সেকেন্ডারি হয়, যেমন কুশিং সিনড্রোমে হতে পারে, থাইরোটক্সিকোসি হতে পারে। আচ্ছা গেল। আচ্ছা, অনেক সময় এই যে তুমি শর্ট কেসে এই প্লান্টার রেসপন্সটা দেখো,
প্লান্টার রেসপন্সটা তুমি দেখলা, প্লান্টার রেসপন্স ফ্লেক্সর, ঠিক আছে, এটা রুট ভ্যালু, ঠিক আছে গেল। প্লান্টার রেসপন্স এক্সটেন্সর হয় কি কারণে, বাইলেটারাল হয় কি কারণে, ইউনিলেটারাল হয় কি কারণে। এখন হঠাৎ করে ওই প্রশ্নটা আসলে তোমাকে চিন্তা করে রাখতে হবে। বাইলেটারাল এক্সটেন্সর মানে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়ার কথা বলছি। ইউনিলেটারাল মানে একদিকে মানে তাহলে আমি তো আপার লিম্ব দেখি নাই, কাজে হইতে পারে হেমিপ্লেজিয়া মানে স্ট্রোক। কথা বুঝছো? ইউনিলেটারাল কি বাইলেটারাল কি? আচ্ছা, কজেস অফ সেন্সরি লস, যে সেন্সরি এক্সামিন করতে দিল, টাচ, পেইন, সেন্সরি লস এক্সামিন করো। এখানে ডারমাটোম কোনটার কি, কোনটা ডারমাটোম গুলা দেখাও, প্রশ্নগুলা লিখে রাখো, ডারমাটোম গুলা দেখাও। সেন্সরি দেখলা, সেন্সরি কি কারণে লস হয়, ওই নিউরোপ্যাথির মধ্যে চলে যাবা, নিউরোপ্যাথির কারণগুলো বলে দিবা। আবার সেন্সরি লস অন্য কারণে হয়, আমরা ওই যে কর্ড কম্প্রেশন পড়াইতে যায় দেখলাম যে সেন্সরি লস একটা লেভেল পর্যন্ত, মনে আছে জি স্যার। বেলাল? মনে আছে? বেলাল আছো? বেলাল নাই? বেলাল নাই? আচ্ছা, নাফি আছে? জি স্যার। আচ্ছা, ওই যে একটা লেভেল পর্যন্ত সেন্সরি লস, মানে এখানে এটা কি কারণে হয়? ডারমাটোম লেভেল, একটা লেভেলের নিচে পুরাটা সেন্সরি, সব সেন্সরি লস, এটা কি কারণে হয়? মামা বলো। স্যার ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স হলে কর্ড কম্প্রেশন, এটা তো আমি ছবিও দেখাইছি। কাজেই তোমার সেন্সরি লস কি কারণে হইতে পারে, পরীক্ষা জিজ্ঞেস করলো, তুমি সেন্সরি দেখলা, ডারমাটোম জিজ্ঞেস করতে পারে, সেন্সরি লস স্যার এখানে বিভিন্ন টাইপের নিউরোপ্যাথি হইতে পারে, অথবা যদি তোমার প্লান্টার এক্সটেনসর থাকে সেই ক্ষেত্রে বলতে পারো যে সব সেন্সরি লস হইলে কর্ড কম্প্রেশনে হতে পারে। কিন্তু একটা বিক্ষিপ্ত জায়গায় যদি এখানে সেখানে লস হয়, সাধারণত পেরিফেরাল নার্ভের জন্য হয়। আচ্ছা, তারপরে তোমার বলতে পারে জার্ক গুলা দেখো, সবগুলা জার্ক, আপার লিম্ব, লোয়ার লিম্ব অথবা লোয়ার লিম্বের জার্ক গুলাকে কিভাবে দেখে, এগুলো প্র্যাকটিস করবা। রুট ভ্যালু গুলা, সবগুলা রুট ভ্যালু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা নিচের থেকে শুরু করলে 1 2 3 4 5 6 6 7 এরকম ভাবে আমরা মনে রাখতাম। 1 2 প্লান্টার, 1 2 তারপরে অ্যাঙ্কেল, তারপরে 3 4 নি, এটা হলো লাম্বার, কোনটা স্যাক্রাল নাম্বার খালি বসায় দিবা। 5 6 এখানে বাইসেপস, তারপরে সুপাইনেটর, 5 6 ট্রাইসেপস, এখানে 6 7 মানে সার্ভাইকেল এক জায়গায়, লাম্বার এক জায়গায়। তো ওই যে রুট ভ্যালু গুলা মাথায় রাখতে হবে, রুট ভ্যালু গুলা বলো। তারপরে অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা দেখাও, অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা বাইরের থেকে ভিতরে না ভিতর থেকে বাইরে, বসে বল। স্যার ভিতর থেকে। হ্যাঁ হ্যাঁ, ভিতর থেকে। ওমামা হয়েছে এটা যেটা বলছে? না স্যার, বাইরে থেকে ভিতরের দিকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার বাইরে থেকে ভিতরের দিকে যাবে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। ঠিক ঠিক, কোনটা ঠিক, বাইরে না ভিতরে, ভিতরে না বাইরে? স্যার বাইরে থেকে ভিতরের দিকে যাবে, ডায়মন্ডের মতন শেপ। ডায়মন্ডের মতো? ডায়মন্ড তো বাইরেতে ভিতরে, ভিতর থেকে বাইরেও বানানো যায়, ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে যাবে। শিওর? আর কেউ? জি স্যার। রোল নাম্বার 2 কি বলে? বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে? এটা কে বলছো? তুমি শিওর? এই যে কনফিউশন থাকলে সর্বনাশ। আচ্ছা, আচ্ছা, এই অ্যাবডোমিনাল রিফ্লেক্সের তোমার এই এর রুট ভ্যালু কত? রুট ভ্যালু কত? এটা 7 থেকে 12 এবং এটা লস্ট হয় কিসে? কিসে লস হয়? স্ট্রোকে, আপার মোটর নিউরনে। এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করেন। আচ্ছা, কজেস অফ হাইপারটোনিয়া, এই যে টোন যখন দেখলা বলে হাইপারটোনিয়া হয়, কারণগুলো বলো। হাইপারটোনিয়া হলে তুমি বলবা পিরামিডাল ট্র্যাক্ট লিশন, এক্সট্রা পিরামিডাল লিশন। পিরামিডাল ট্র্যাক্ট লিশন যদি কর্ড কম্প্রেশন হতে পারে, প্যারাপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া হতে পারে, সিবিডি তে হতে পারে, তাহলে দুইটা কোনটা কেমন? পরে ওটা খুলে যাবে। আর
এক্সট্রা পিরামিডালটা হলে লেড পাইপ অথবা ফগ হুইল। লেড পাইপটা হলো ইউনিফর্ম রেজিস্ট্যান্স থ্রুআউট দ্য হোল প্যাসিভ মুভমেন্ট, আর কগ হুইলও সেম, সাথে ট্রেমর থাকবে। এই যে হাইপারটোনিয়ার কজেস অফ হাইপারটোনিয়া, এটা পরীক্ষার মধ্যে এগুলো জিজ্ঞেস করে, কাজে এটা মাথায় রাখবো। বহু জিনিস বললাম কিন্তু শর্ট কিছু এই কথাটা জিজ্ঞেস করলো। পিরামিডাল এক্সট্রা পিরামিডাল। হাইপোটোনিয়া কি কারণে হয়? হাইপোটোনিয়া হয় তোমার লোয়ার মোটর নিউরন লিশনে, মায়োপ্যাথিতেও হাইপোটোনিয়া হতে পারে। আচ্ছা, আমরা পার্কিনসনিজম ফিচার বলি যে হাইপোটোনিয়ার নিউরোপ্যাথি হতে পারে, সবকিছু যে কোনো লোয়ার মোটর নিউরন লিশনে ওটা হতে পারে। আবার এখানে আর কিছু জিনিস আমরা বলছিলাম যে মনে করো তাহলে আমরা যদি ইয়ের থেকে বলি পিরামিডাল ট্র্যাক থেকে এখানে স্পাইনাল কর্ডে লিশন, সেটা কিভাবে বুঝবো? সেটা হলো এক্সাজারেটেড জার্ক প্লান্টার এক্সটেন্সর একটা লেভেল পর্যন্ত সেন্সরি লস। ওখানের পরে আসি আমরা নিচে, মানে একটা না রিফ্লেক্স আর্ক চিন্তা করো, এন্ট্রি হর্ন সেলে লিশন হইলো, তাহলে কি লস হবে? মোটর না সেন্সরি? তাহলে কি লস হবে? লস হবে। সেন্সরি কি হবে? সেন্সরি কি হবে? সেন্সরি কি হবে? রুল নাম্বার 11 বলো। এন্ট্রি হর্ন সেলে যেমন পোলিওমাইলিটিস, এন্ট্রি হর্ন সেলে যদি লিশন হয় মোটর যাবে, সেন্সরি নরমাল। রিফ্লেক্স কি হবে? রিফ্লেক্স কি হবে? রুল নাম্বার 23 বলো। Sir, deep tendon reflexes are absent হবে, কারণ রিফ্লেক্স আর্ক চলে গেল এই এন্ট্রি হর্ন সেল গুলো। পোস্টেরিয়র নার্ভ রুটে যেমন টেবিস ডরসালিস যে কোনো কারণে যদি হয় তাহলে কি হবে? এখানে সেন্সরি যাবে, মোটর ঠিক থাকবে, রিফ্লেক্স যাবে। আর পেরিফেরাল নিউরোপ্যাথিতে সেন্সরি যাবে, মোটর যাবে, রিফ্লেক্স যাবে। কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির ক্লিনিক্যাল ফিচার পড়তে যাই আমি বলছিলাম যে এটা ঠিকই, মোটর সেন্সরি রিফ্লেক্স সব যাওয়ার কথা, কিন্তু সব সময় সবকিছু যায় না। হ্যালো, আমি পরে কথা বলবো। যদি তোমার কি বলতেছিলাম যে মোটর সেন্সরি রিফ্লেক্স সবগুলাই যাওয়ার কথা, কিন্তু দেখবা ডায়াবেটিসে শুধু সেন্সরি গেছে, জার্ক গেছে, অথবা জার্ক গেছে সেন্সরি যায় নাই। এটা কেন? এটা অ্যাকর্ডিং টু ডিজিজ, বিভিন্ন ডিজিজে বিভিন্ন রকম ইনভলভমেন্ট থাকে, সেজন্য এরকম হতে পারে। কিন্তু এক্সপেক্টেড যেটা সেটা বলবা, পেরিফেরাল নার্ভের মধ্যে মোটর সেন্সরি দুইটা জিনিসই থাকে, কাজে মোটরও যাবে, মোটরের জন্য ওয়েস্টিং থাকবে, উইকনেস থাকবে, সেন্সরির জন্য সেন্সরি যাবে, আর আর্ক যাবে, রিফ্লেক্স যাবে। কিন্তু এন্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট, ওখানে গেলে রিফ্লেক্স যাবে, কিন্তু একটাতে মোটর যাবে, একটাতে সেন্সরি যাবে। কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিতে সবই যাওয়ার কথা, কিন্তু সব সময় সবকিছু যায় না। এটা মাথায় রাখতে হবে কি। তাহলে এটা গেল। আরেকটা হলো আমরা পেরিফেরাল নার্ভে গেলাম, তারপরে আমরা আসি মাসল। মাসলে কি হবে? মাসলে মোটর রিফ্লেক্স সেন্সরি ঠিক থাকবে, কিন্তু এটা হবে প্রক্সিমাল এবং সিমেট্রিক্যাল। প্রক্সিমাল এবং সিমেট্রিক্যাল। তাহলে মায়োপ্যাথি, নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি দুইটা পার্থক্য বললাম। নিউরোপ্যাথি হলো ডিস্টাল, মোটর সেন্সরি রিফ্লেক্স যাবার, এটা হলো প্রক্সিমাল। আর কর্ড কম্প্রেশন হলে উপরে লিশন একটা লেভেল পর্যন্ত সেন্সরি চলে যাবে, আর এক্সাজারেটেড জার্ক থাকবে, প্লান্টার এক্সটেনসর থাকবে। এখানে প্যারাপ্লেজিয়াতে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্লান্টার এক্সটেনসর যদি থাকে, এটা বড় ইম্পর্টেন্ট। স্পাইনাল শকে থাকলে অনেক সময় জার্ক এক্সাজারেটেড নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা কর্ড বললাম, এন্ট্রি হর্ন সেল বললাম, পোস্টেরিয়র রুট বললাম, পেরিফেরাল নার্ভ বললাম, মাসল বললাম। এটা ক্লিয়ার এই পর্যন্ত? টুইঙ্কেল, দুই টুইঙ্কেল আছে, টুইঙ্কেল একজন, আরেকজন আছে? Yes, sir. দুইজন। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, তাহলে আমরা কোথায় চলে গেলাম? মাসলে চলে গেলাম। মায়োপ্যাথি জেনেটিক অথবা থাইরোটক্সিকোসিস কুশিং। আচ্ছা, নিউরোমাসকুলার জাংশন, মায়োস্টিনিয়া, এটা বাদ রেখে লাভ কি? এটা হলো এক্সারশনাল উইকনেস। এক্সারশনাল উইকনেস, এটাতে ওয়েস্টিং থাকে না সাধারণত, এবং এটা কোথায় হয়? বেশিরভাগ ওই চোখে, বালবার মাসল গুলো। রোগী ডিপ্লোপিয়া থাকবে, ডিসপেজিয়া থাকবে, লিম্ব মাসল গুলো অনেক পরে হয়। এটা হলো মায়োস্টিনিয়া, এক্সারশনাল উইকনেস। রোগী অনেকক্ষণ তাকায় থাকবে, তারপরে চোখ ড্রপিং হয়ে যাবে, অনেকক্ষণ খাওয়ার পরে আর খাইতে পারবে না, অনেকক্ষণ কথা বলার পরে আর কথা বলতে পারবে না, অনেকক্ষণ মাথা আশ্রানোর পরে মাথা আশ্রাইতে পারবে না, অনেকক্ষণ 1-2 বলার পরে 100 পর্যন্ত গুনতে পারবে না। তো তাইলে দেখো আমরা একটা তোমরা
ক্লাস আমার কাছে চাইছিল এরকম একটা ক্লাসে প্রশ্নটাও করতে পারো না ঠিক মতে, এরকম একটা ব্যাপারই ছিল যে কোয়াডে হইলে কি হবে, আবার অ্যান্টেরিয়র রুটে কি হবে, পোস্টেরিয়র রুটে কি, পেরিফেরাল নার্ভে কি, নিউরোমাসকুলার জাংশন কিভাবে বুঝবো, মাসল কিভাবে বুঝবো। এখন আমরা কোয়াডের মধ্যে আমরা বলছিলাম এইখানে থোরাসিক লেভেলে হলে আমাদের হবে প্যারাপ্লেজিয়া, কিন্তু যদি সার্ভাইকাল 5 থেকে T1 এখানে যদি হয় এখানেও কোয়াড্রিপ্লেজিয়া হবে, কোয়াড্রিপ্লেজিয়া, কিন্তু আপার লিম্বে হবে লোয়ার মোটর নিউরন টাইপ, কারণ আপার লিম্বের সাপ্লাই গুলো এই রিজিয়ন থেকে, ওই নার্ভ রুট গুলো যদি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে জার ক্লস হয়ে যাবে, কিন্তু কোয়াড্রিপ্লেজিয়া হবে। কিন্তু যদি সার্ভাইকাল 5 থেকে C1 থেকে C5 এখানে যদি হয় তাইলে এটা আমি দেখাইছি, আমি ওই যে এখন আমি পাতা উল্টাচ্ছি না, আমি দেখাইছি সবাইকে বইয়ের মধ্যে, যেখানে কর্ড কম্প্রেশন ওখানে লেভেল সহ দেওয়া আছে আর কি। সার্ভাইকাল 1 থেকে 5, 5 থেকে T1, আর T1 এর নিচে হলে প্যারাপ্লেজিয়া। এখানে হলে একরকম, এই উপরে হইলে একরকম, এখানে হলে সব আপার মোটর, এখানে হলে আপার লিম্বে লোয়ার মোটর, লোয়ার লিম্বে আপার মোটর নিউরন। একটু ক্লিয়ার বুঝতে পারছো? রুল নাম্বার 63 বোঝা গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। আর যদি ব্রেন স্টিমে হয় তাহলে সাথে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকবে, ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, যাক, ওইটা গেল। তাহলে আমরা ওই যে এক্সামিনেশনে যখন তোমার এই আরেকটা জিনিস, তাহলে কর্ড কম্প্রেশন কিভাবে বুঝবো, নিউরোপ্যাথি কিভাবে বুঝবো, মায়োপ্যাথি কিভাবে বুঝবো, জিবিএস কিভাবে, জিবিএস হলো সেন্সরি সাধারণত জিবিএস একটা সেন্সরি নরমাল, অল জার্কস আর লস্ট। এই হিস্ট্রিটাই দিবে যে রুগী কয়েকদিন আগে ভালো ছিল, একটু জ্বর হলো, দরাদরি করে নিয়ে আসছে, সব জার্ক নাই, এটা হলো জিবিএস, এটা হলো জিপিএস। নিউরোপ্যাথিতেও এরকম হয়, কিন্তু নিউরোপ্যাথি রুগী এটা যেহেতু সাডেন হয় এই জন্য রুগী আর হাঁটতে পারে না। এটার সাথে কনফিউশন হয় হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, তাহলে ডায়রিয়ার ইতিহাসটা নিতে হবে আর কি। এটা হলো জিবিএস। আরেকটা হলো যে এখানে এমএনডি, মোটর নিউরন কম্বিনেশন। আমরা বলি যে রুগীরা মানে ওজন কম কার আছে তোমাদের ক্লাসের মধ্যে, আর সবচেয়ে বেশি কার, এরকম কোন তথ্য আছে তোমাদের কাছে? এরকম কিছু জানা আছে? না, মাপা হয় নাই। হ্যাঁ ও মামা, না স্যার, মাপা হয়নি, একটা স্টাডি করা দরকার ছিল না? রোল নাম্বার 76 টুইঙ্কেল, এরকম একটা গবেষণা করা দরকার ছিল তো। আচ্ছা, এটা কেন কেন বললাম সেটা হলো যে তোমার মোটর নিউরন ডিজিজে হয় ওয়েস্টিং হবে, কিন্তু এক্সাজারেটেড জার্ক, আবার ওয়েস্টিং উইথ এক্সাজারেটেড জার্ক। মোটর নিউরন ডিজিজ কোন জায়গায় আছে আমি সবাইকে বইয়ের পৃষ্ঠা দেখাই দিছি। মোটর নিউরন ডিজিজ ওয়েস্টিং উইথ এক্সাজারেটেড জার্ক, ওয়েস্টিং উইথ এক্সাজারেটেড জার্ক, সাথে ফেসিকুলেশন, সাথে ফেসিকুলেশন। আর এগুলোতে ব্লাডার বাউল ইনভলভমেন্ট হয় না, সাধারণত বয়সকালে হয়, একটা লম্বা ইতিহাস থাকে সাধারণত। তো ওয়েস্টিং উইথ এক্সাজারেটেড জার্ক, সেন্সরি লস হবে না, সেন্সরি লস হবে না, ফেসিকুলেশন থাকবে। এই চারটা জিনিস মাথায় রাখো, ওয়েস্টিং, এক্সাজারেটেড জার্ক, নো সেন্সরি লস, ফেসিকুলেশন, সাধারণত এই জিনিসগুলো মাথায় রাখো। তাহলে আমরা মায়োপ্যাথি যদি ডায়াগনোসিস করতে পারি, বিভিন্ন ধরনের মায়োপ্যাথি তোমার ডায়াগনোসিস হয়ে যাবে, শুধু হিস্ট্রি নিলেই হবে। কারণ নিউরোপ্যাথি হইলো আমরা এমএনডি পারতেছি, কর্ড কম্প্রেশন পারতেছি, জিবিএস পারতেছি, আমরা কোয়াড্রিপ্লেজিয়া পারতেছি। তাহলে তোমার আমি যদি আপার লিম, লোয়ার লিম, শর্ট কেস, নিউরোলজিক্যাল এক্সামিনেশন শর্ট কেস দেওয়া হয়, এই জিনিসগুলো উত্তর প্রশ্ন করা হয়। এক্সামিনেশন গুলো খুব নিখুঁত হইতে হবে। মোটর ফাংশন, বাল, টোন, স্ট্রেংথ, বাল, টোন, স্ট্রেংথ, আর একটা হলো রিফ্লেক্স আর সেন্সরি। আর একটা হলো স্ট্রেংথ, দেখতে স্ট্রেংথটা কিভাবে দেখে সেটা আমি দেখাইছি, তোমরা দেখে নিও। হ্যান্ডের স্মল মাসল, তারপরে রেজিস্ট করতে, রেজিস্ট, রিস্টের ফ্লেকশন এক্সটেনশন, এটার এক্সটেনশন ফ্লেকশন, এবং এটা প্রত্যেকটা রেজিস্ট করতে হবে। এখানে ডেলটয়েড মাসল, এই যে সেন্ট্রাল ফাইবার, অ্যান্টেরিয়র ফাইবার, পোস্টেরিয়র ফাইবার, তুমি কি দেখতে পাচ্ছ? তোমরা দেখা যাচ্ছে না স্যার, না? আমি আমার মুভমেন্ট দেখা যায় না, পুরোটা দেখা যায় না। হ্যাঁ, পুরোটা দেখা যায় না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে স্ট্রেংথটা একটু, আপার লিম, লোয়ার লিম স্ট্রেংথ গুলো একটু দেখে নেবা। আর বাল্ক টোন তো সমস্যা না,
আর এগুলোর কারণগুলো বলে দিচ্ছি, রিফ্লেক্স গুলো কোনো সমস্যা না, সেন্সরি গুলো। তাহলে আপার লিম্ব লোয়ার লিম্বের বেশিরভাগই এটাই দেওয়া হয়। ক্রেনিয়াল নার্ভে কি দেওয়া হয় এটা পরে আরেকদিন আমি বলবো। আপার লিম্ব লোয়ার লিম্বের মোটর, সেন্সরি, রিফ্লেক্স, এগুলা এক্সামিনেশন মেথড এবং এই রিলেটেড প্রশ্নগুলো আমি বলে দিলাম। এটা নিয়ে আর আলোচনা হবে না, এটা নিজেদের তোমাদের দায়িত্ব। আরেকটা হলো তোমার রুট ভ্যালু গুলা, প্রত্যেকটা রুট ভ্যালু গুলা, ডারমাটম গুলা। আরেকটা জিনিস, সেটা আরেকটু যারা একটু পড়াশোনা করো তাদের জন্য সেটা বলে দিই যে এই যে ডারমাটম গুলা আমরা দেখি, এই রুট গুলা ভার্টিব্রার সাথে কি লেভেল, কোন লেভেলে, এটা আমি বলছিলাম। কারো যদি মাথায় থাকে, যেমন সার্ভাইকেল 1, সার্ভাইকেল রিশনে যেমন করে সার্ভাইকেল 5 দেয়া, কোন রুটটা বের হয়, 6 বের হয়। এগুলা কি আলোচনা হয়েছিল ক্লাসে? স্যার ওয়ার্ডে স্যার ওয়ার্ডে হয়েছিল। আচ্ছা আমি একবার বলে যাই, যাদের মাথায় আছে খাতায় আছে দেখে নিও, যে ভার্টিব্রাল যত নাম্বার ভার্টিব্রা এই রুট এইভাবে মিলে না, একটু কম বেশি আছে। কিভাবে কম বেশি? সার্ভাইকাল রিজনে 1 যোগ করবা, যত নাম্বার ভার্টিব্রা তার চাইতে 1 বেশি, 5 নাম্বার দিয়ে 6 নাম্বার বের হবে, 7 নাম্বার দিয়ে 8 নাম্বার, এরকম। থোরাসিক 1 থেকে 6 2 যোগ করবা, মানে আমরা যদি এক্সাম্পল দিই, থোরাসিক 4 এর নিচে কত যাবে, 2 যোগ করলে 6 নাম্বার রুট যাবে, 6। আর থোরাসিক 7 থেকে 9 3 যোগ করবা, তাহলে 9 দিয়ে কত যাবে, 12 নাম্বার। আর 10, 11, 12 তিনটার মধ্যে নাম্বার গুলা থাকবে। 10-এ 2 1 2, 11-তে 3 4, 12-তে 5 নাম্বার রুট গুলা যাবে, 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রাতে। আর নাম্বার 1-এ স্যাক্রাল কক্সিজিয়াল। এটা যারা পড়ছো আগে বা খাতায় লেখা আছে তারা ওটা একটু রিক্যাপিচুলেট করে নিও আর কি। আমার মনে হয় যে আমি নার্ভাস সিস্টেম, আমি আরেকদিন নেক্সট ক্লাসে যখন আমি আলাপ করব, কেস একটা দেই একটু করার জন্য, কিন্তু আমার অনুরোধ থাকবে প্র্যাকটিসটা করবা। লং কেস গুলা যেগুলো আমি বলছি এগুলো আলোচনা হয়েছে, লং কেসের হিস্ট্রি গুলো একটু রিভিউ করবা, এক্সামিনেশন মেথড গুলা প্র্যাকটিস করবা। আর আমি যতগুলা কথা আজকে বলছি এগুলো কি লিখতে পারছো প্রশ্নগুলা? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি নার্ভাস সিস্টেমের অন্য অংশ প্লাস হিস্ট্রি শিট থাকতে পারে, এটা জাস্ট এমনি একটু আলোচনার জন্য, কেসগুলা রিভিউ করি একটু মাথার মধ্যে যদি ঘুরে, কেসটা দেখতেছ না। তো এখন নেক্সট ক্লাসে আমি নার্ভাস সিস্টেমের ক্রেনিয়াল নার্ভ গুলা, সেরিবেলাম, এগুলা থাকবে। তার সাথে অন্য সিস্টেম গুলা, আজকে আমি জিআই প্রায় শেষ করে ফেলছি। কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি নিয়ে কি কি জিনিস জিজ্ঞেস করা হয়, সেই জিনিসগুলো শর্ট কেসে কি কি জিজ্ঞাসা করা হয় সেই জিনিসগুলো আমি বলে দেবো। শর্ট কেস ভাইবা সেম, একই রকম, একই জিনিস, একই ধরনের আর কি। তাহলে নেক্সট ক্লাসে কি হবে? স্যার নার্ভাস সিস্টেম যেটুকু বাকি আছে ওটা কমপ্লিট হবে, আর কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি রেসপিরেটরি সিস্টেম এবং ওই রিলেটেড যে লং কেস গুলা, সেই লং কেস গুলা তোমরা একটু দেখে ফেলবা, পড়ে ফেলবা। লং কেস গুলা তো আলোচনা হয়েছে, তোমরা লেখাও আছে। লং কেস গুলা আমিও আলোচনা করছি, যার যেটা পছন্দ হয়। এরই অনেকগুলা কেস আছে, এক ধরনেরই কয়েকটা কেসই আছে। মনে করো একটা সিওপিডির একটা কেস দেখলা, একটা অ্যাজমার কেস দেখলা, একটা ইফিউশনের কেস দেখলা, একটা হার্ট ফেলিউরের কেস দেখলা, এরকম লং কেস গুলা দেখবা, প্র্যাকটিসটা করে রাখবা। আর রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার তোমাদেরকে যেগুলো পড়ানো হয়েছিল, আমরা শর্ট কেস এক্সামিনেশন মেথড রেজিস্টারও পড়াইছে, যতদূর পারো দেখে রাখবা। আমি শুধু প্রশ্নগুলা শর্ট কেসে কি কি করা হয় ভাইভাতে, সেই জিনিসগুলো আমি একটু বলে দেবো। রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার প্লাস নার্ভাসের বাকি, প্লাস জেনারেলও যদি সময় পাই আমি করে দিব। তাহলে আমার পক্ষ থেকে আমার কাজগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? বাকিটা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? ক্লাস আছে আপনার? না আমার শেষ। ঠিক আছে, আমার মনে হয় যে আজকে ডিস্টার্ব করে নাই মাহমুদ, আজকে ডিস্টার্ব করে নাই। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে আর? না স্যার। আর কোনো প্রশ্ন নাই? তাহলে ওই যে লং কেস যেগুলো বললাম সেগুলো দেখে ফেলবা। আর ওই সিস্টেমগুলা যেগুলা আমরা পড়াইছি, যেমন রেসপিরেটরি সিস্টেমে অনেক কিছুই আমি ক্লাসের মধ্যে পড়াইছি, সেই জিনিসগুলো তোমরা দেখে ফেলবা, যতদূর পারো প্র্যাকটিস করে ফেলবা, তাহলে একটু কাজে লাগবে। আগামী ক্লাসে আমি ওই শর্ট কেস রিলেটেড, লং কেস রিলেটেড শেষ করে দেব। এই পর্যন্তই আজকে আমার ক্লাস। থ্যাংক ইউ। খুদা হাফেজ। Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ভালো। হ্যাঁ ঠিক আছে। কাজী রেগুলার
মর্নিং। আমার সাথে তো আপনাদের ক্লাস নেই এখন। আছেন আপনারা? চলে গেছেন? রেগুলার ব্যাচে।